মেট্রো সিমেন্ট নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে আসবেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং এরই মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান। আপনাকে স্বাগত। আমাদের আরেকজন অতিথি আসতে এবং এরই মধ্যে কিন্তু আমরা একটু সংবাদ শিরোনামগুলো দেখে আসতে পারি। শুরু করতে চাই আমাদের নিয়মিত আলোচনা। এরই মধ্যে আমাদের আরেকজন অতিথি এসে উপস্থিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আরো একবার পেঁয়াজ নিয়ে আলোচনা শুরু করতে চাই। শ্যামল দত্ত, আপনি যেহেতু শুরু করতেন, পেঁয়াজ নিয়ে গত কয়েকদিন ধরেই তো আসলে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। গতকাল দেখেছি আমরা ব্যবসায়ীদের সাথে এফবিসিসিআইর একটি প্রতিনিধি দলের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। খাদ্য মন্ত্রণালয় ছিল, শিল্প বাণিজ্য মন্ত্রণালয় ছিল। তারা কালকে আশ্বাস দিয়েছে যে এফবিসিসিআইও এই ব্যাপারটির বিষয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। আজকের ফলো আপ হচ্ছে বা আজকের অগ্রগতি হচ্ছে যে এনবিআরও বড় আমদানিকারক যারা আছে 14টি প্রতিষ্ঠানকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আসলে প্রকৃত তথ্য উঠে আসবে, কার কাছে কতটুকু পেঁয়াজ আসলে মজুদ আছে বা কারা এর সাথে কারসাজিতে জড়িত। আপনার কি মনে হয় এই যে প্রয়াসগুলো চলছে লাগাম টেনে ধরা যাবে কিনা? মনে হয় না আমার কাছে, কারণ এটার খুবই স্পষ্ট যে পুরো ব্যবস্থাপনাটির মধ্যে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, অর্থাৎ সরকারের বা যারা এই ব্যবস্থাপনাগুলো করেন তাদের কোনো নিয়ন্ত্রণ। আমি একটু আগে শুনছিলাম আপনার এখানে যে পেঁয়াজ মজুদ করার কোনো ব্যবস্থা নাই, এটা বেশি দিন রাখলে পৌঁছে যাবে। এখন এক্স্যাক্টলি কি দাঁড়িয়েছে পরিস্থিতিটা, আমরা আসলে কোত্থেকে পেঁয়াজ আনছি, কত টাকার দামের পেঁয়াজ আসছে, বাজারে সেটা কত টাকা দামে বিক্রি হবে, এই জিনিসটাই আমাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট না। হঠাৎ করে মাঝখানে দাম বাড়লো, আবার একটু করে কমা শুরু করেছিল যখন শুনেছে যে পেঁয়াজ আসতেছে, কিন্তু এখন আবার বাড়তে শুরু করলো। দেশি পেঁয়াজের দামও বাড়ছে। এখন এই যে দেশি পেঁয়াজ, এটা কতদিনের পেঁয়াজ জানি না, নতুন পেঁয়াজও বাজারে আসবে শুনছি, কিন্তু কোনোটাই আসলে এক্স্যাক্টলি বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন আমরা খালি বিমানে করে পেঁয়াজ আসবে ইত্যাদি শুনে টুনে মানুষের মধ্যে বেশ এক ধরনের একটা তৈরি হলো। এই যে আসার খবরে 10 টাকা কমে গেল, আবার একদিন কি দুদিনের ব্যবধানে আবার 20 থেকে 30 টাকা বেড়ে গেল, এটি আসলে কেন হচ্ছে? কারণটা বলি আপনাকে, কারণটা হচ্ছে যে পেঁয়াজটা বিমানে করে আসছে এটা কিন্তু বাজারের জন্য না, এই পেঁয়াজটা বেসিক্যালি টিসিবির মাধ্যমে যে ট্রাক সেল হচ্ছে সেটার জন্য। ফলে বাজারে তো এই পেঁয়াজটি দেওয়া হয়নি। এই যে দুটো জায়গা থেকে এসছে, পাকিস্তান থেকে আসছে, তার্কি থেকে এসছে, দুটো ব্যবসায়িক গ্রুপ এনেছে, কিন্তু সেই পেঁয়াজটা তো বাজারে হয়নি। আর সেই পেঁয়াজটার দামই বা কত আমি ঠিক জানি না। আমি কালকে আমি যতটুকু শুনেছি বাণিজ্য মন্ত্রী বললেন যে এই পেঁয়াজের দাম অনেক বেশি, এটা বাজারে দিলে লাভ হবে না কোনো, সরকার ভর্তুকি দিয়ে 45 টাকা করে ট্রাক সেল দিচ্ছে। আমার কথা হচ্ছে যে বিমান তো বটেই, নরমালি যে তার্কি বা যে সমস্ত দেশে, মায়ানমার আর এদিকে হচ্ছে পাকিস্তান, যে সমস্ত দেশে পেঁয়াজ হয়, সেখান থেকে জাহাজে করে পেঁয়াজ আনলে, যেটি নর্মাল সিস্টেম যেটা আমরা আনি, সেই পেঁয়াজটির দাম কত হবে আসলে, এবং সেই পেঁয়াজটির দাম কত? এখানে যাদেরকে আমরা দেখছি বসে আছে আজকে যে জিজ্ঞাসাবাদ করেছে, এর অধিকাংশই আমার ধারণা ভারত থেকে পেঁয়াজ আমদানিকারক, এবার হিলি বন্দর দিয়ে যারা পেঁয়াজ, সোনা মসজিদ দিয়ে, অর্থাৎ ইন্ডিয়া থেকে তো পেঁয়াজ এখন আসছে না। তাহলে এই যে যারা এনেছেন তারা অনেক আগের এগুলো নিশ্চয়ই, এবং এই এক্সারসাইজটা আমার কাছে ওটা ভালো লাগে নাই। আপনি এনবিআর ডেকে জিজ্ঞাসাবাদ করে মহাজন ওটা চোর ডাকাতের মতো লোক। এখন হবে কি, বাজারটাকে বাজারের মতো চলতে দেওয়া উচিত, সরকার সেখানে একটা ম্যানেজমেন্ট করবে। কিন্তু এই যে এনবিআর ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ, আমার ধারণা যে এনবিআর এর কাছে তো ডাটাই থাকার কথা, কত পেঁয়াজ আমদানি হয়েছে, কোথায় বিক্রি হয়েছে, এই ডাটা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে মনে হয় যেন আমরা যদি দুর্নীতিবাজের যেমন জিজ্ঞাসাবাদ করি এরকম একটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার মধ্যে চলে গেল। এটি কিন্তু খুবই একটা আমি মনে করি যে খুব ভালো প্রক্রিয়া না, এবং আলটিমেটলি এটা ভালো এফেক্ট দিবে না। কালকে থেকে যদি পেঁয়াজ আমদানিকারকরা আমদানি বন্ধ করে দেয়, সরকার কি টিসিবির মাধ্যমে আমদানি করে মার্কেটে কোনো প্রভাব ফেলতে পারবে না তো। ফলে এই ধরনের মুক্তবাজার অর্থনীতিতে কি সিস্টেমে গেলে আসলে এই বাজারটাকে স্থিতিশীল রাখতে হবে, সেটি আমাদের কাছে এখনো মধ্যে এই সিস্টেমটাই জানা নেই। শুধু পেঁয়াজের কথা কেন, এই মুহূর্তে বাজারে গিয়ে দেখেন শীতকালীন যে সমস্ত সবজির দাম পড়ে যাওয়ার কথা কোনোটাই পড়ছে না। তার মানে আমাদের বাজারের সিস্টেমটাই আমরা আসলে কোনো করতে পারছি না। আমি জানি না যে আমাদের যারা বাণিজ্য মন্ত্রী আছেন, শিল্পমন্ত্রী আছেন বা কৃষিমন্ত্রী আছেন, তাদের কি কোনো রকমের
দায়টাই নেই এগুলোর জন্য? তারা দায়ের চেয়ে বেশি তো আমার মনে হয় যে এই বিষয়ে যদি বলতেন সিদ্দিকুর রহমান, আপনি যে পরিকল্পনা একটি আসলে দরকার, যেটি শ্যামল দত্ত শুরুতেই বলছিল যে ডেকে এনে বা বৈঠক করে আসলে কতটুকু কার কাছে আছে এই ডাটা তো আসলে আগে থেকেই থাকার কথা। হঠাৎ করে এখন জিজ্ঞাসাবাদ করা বা এই যে মিটিং করা, যেমন গতকালকের রেফারেন্স দিচ্ছিলাম যে ব্যবসায়ীদের সঙ্গে বসছে এবং ব্যবসায়ীরা বলেছে যে তারা সহযোগিতা আমি করবে। একটা লাইন বলি আপনাকে বলছেন ব্যবসা সরতে হবে। এফবিসিসিআই এর এখনকার যে নেতৃত্ব, তাদের সেই লিডারশিপ কোয়ালিটি আছে কিনা সন্দেহ আছে আমার কাছে। না, আমরা গতকাল FBCCI এখন যারা নেতৃত্ব দিচ্ছে তারা আদৌ কোনো ব্যবসায়ী কিনা, বা আদৌ বাংলাদেশের সেই সমগ্র ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে কিনা, এটা নিয়ে নানা প্রশ্ন আছে। জি, সিদ্দিকুর রহমান, আপনি যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে পেঁয়াজ নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, আপনার টেলিভিশনেও বলে গেছি, অন্য জায়গাও সবাই বলছে। গত সেপ্টেম্বর মাসে 13 তারিখ থেকে এই সংকটের শুরু, এবং 18 তারিখে ভারত যখন আমাদের পেঁয়াজ বন্ধ করে দেওয়া হলো, সেই সময় থেকে পেঁয়াজের বাজারের যে লাগামহীন ঊর্ধ্বগতি, এটা আজ পর্যন্ত আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। এই বছর আমরা আমাদের যে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি অধিদপ্তর এবং আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন ব্যুরো, সেখান থেকে আমরা জেনেছিলাম যে এই বছর আমাদের দেশের অভ্যন্তরীণ পেঁয়াজের উৎপাদন হয়েছে প্রায় 23 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। আমাদের বছরে চাহিদা হলো 24 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা, এবং সেইখান থেকে আমদানি করা হয়েছে আরও 9 থেকে 10 লক্ষ টন। তো সেইখানে আমাদের বাজারে আমাদের কাছে যে তথ্য ছিল যে আমাদের সারপ্লাস আছে, কিন্তু এখন বলা হচ্ছে যে আমাদের কিছু সিস্টেম লস হয়, 30% মতো পেঁয়াজ পচে যায়, তাতে আমাদের কিছু ঘাটতি থাকে। আর দেখেন যে আমাদের যে পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হয়, সেটা আমরা 98% ভারত থেকে আমদানি করি, এবং ভারতের এই হঠাৎ করে সিদ্ধান্তের ফলে বাজারে যে অস্থিরতা, সেই অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য সরকারের তরফে এই পর্যন্ত লিপ সার্ভিস ছাড়া কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখি নাই। মন্ত্রীরা কথা বলছেন যে এই আগামী সপ্তাহেই চলে যাচ্ছে, এই না করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উনি বলেছেন সত্যিকার অর্থে মুক্তবাজার অর্থনীতিতে সরকারের চাপিয়ে দেওয়া এইভাবে সিদ্ধান্ত দিয়ে কোনো ব্যবসা চলতে পারে না। এবং ওই খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমাদের সাথে একটা টেলিভিশনে বলেছিলেন যে সরকার যে বলছে যে কালকে থেকে 60 টাকা দরে আমরা বিক্রি না করলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উনি যেটা বলেছেন যে এলসি খুলবো না, আমরা মাল আনবো না। সরকার কি আমাদেরকে বাধ্য করতে পারবে? করতে পারবে না। দরকার ছিল এফবিসিসিআই এর সাথে এতদিন পরে যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকটা আরো আগে দরকার ছিল। এবং আমাদের যে বাজার ব্যবস্থাপনা, আমাদের যেটাই হয় FBCCI সেই বৈঠকে আদৌ কি পেঁয়াজ, আমার মনে হয় না এটা কোনো ইতিবাচক নিত্যপণ্য ভোগ্যপণ্য যে 81টি আইটেম আছে সেই ব্যবসায়ীদের সঙ্গে কি বসা হয়েছে, এবং আমরা গতকাল তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে আপনারা আসলে কি ধরনের সহযোগিতা করবেন। তারা শুধু বলেছে আমরা সহযোগিতা করব, কি ধরনের সহযোগিতা করব সেই সহযোগিতাটি কিন্তু পরিষ্কার হয়নি। আর আমাদের আরেকটা জিনিস আমাদের যেটা হলো যে আমাদের সরকার যেটা করে আর কি, আমাদের তো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই, যে আমাদের যদি বিকল্প কোনো প্রক্রিয়া থাকতো। আর যেটা উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য যেদিন দিয়েছিল যে পেঁয়াজ উঠে গেছে বিমানে, ওইটা যে জনজীবনের উপর কোনো প্রভাব ফেলবে না, এটা কিন্তু সবাই বলছে। লার্জ স্কেলে আপনি দেখেন গত 4 দিনের আমাদের যে চট্টগ্রাম বন্দর থেকে পেঁয়াজ যেটা খালাস হয়েছে বাইরে থেকে আসার 400 মেট্রিক টন। ঢাকা শহরে প্রতিদিন পেঁয়াজের দরকার হয় আমাদের 1,500 টন পেঁয়াজ ঢাকা শহরেই শুধু দরকার হয়। সারা দেশে 6,000 টন পেঁয়াজ প্রতিদিন আমাদের দরকার হয়। এখানে 300-400 মেট্রিক টন বা 400 টন পেঁয়াজ এসে পেঁয়াজের বাজারকে স্থিতিশীল করতে পারবে, এটার মূল্য কমবে, এটা প্রত্যাশা করার কোনো কারণ নাই। আর এখন যেটা বলা হচ্ছিল যে আমাদের মজুদদারির ব্যবস্থাপনা, এটা তো আমাদের বিদ্যমান আইন আছে, এবং সেই আইন প্রয়োগের জন্য আমাদের আইন প্রয়োগকারী সংস্থাও আছে। তারা কতটুকু করতে পারছেন? বরং মন্ত্রীরা বলছেন যে এটা সরকারকে মানে একটা বিব্রত করার জন্য মহল বিশেষের চক্রান্ত হতে পারে। এই চক্রান্ত রোধ করার দায়িত্ব তো সরকারের। আমি যদি অন্যের উপর দায় দিয়ে নিজের দায় এড়ানোর করার কোনো উপায় নেই। এবং আমরা দেখেছি যে ডেঙ্গু পরিস্থিতি যখন উদ্ভূত হয়েছে, তখন মানে কোন একটি পরিস্থিতি যখন উদ্ভূত হয় তখন সবাই যে যার মতো বিচ্ছিন্নভাবে প্রচেষ্টা শুরু করে দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী যে একটি পরিকল্পনা দরকার, সমন্বয় দরকার, সেটির আসলে সব জায়গাতে আমরা অভাব দেখি। আমরা আরো আলোচনা করবো, তবে একটি বিরতির সময় হয়ে গিয়েছে। মেট্রোসেম সিমেন্ট নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম মেট্রোসেম সিমেন্ট নিবেদিত সংবাদ সম্প্রসারণে। পেঁয়াজ প্রসঙ্গ এবার একটু দূরে রেখে বায়ু দূষণ প্রসঙ্গে যেতে চাই। শ্যামল দত্ত বিগত 4 দিন ধরে ঢাকা 1 নম্বরে বায়ু দূষণের তালিকায়, এবং এটি নিয়ে গতকাল হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। 2 সিটি কর্পোরেশন কি পদক্ষেপ নিয়েছে সেই জবাবদিহিতা চেয়েছে মঙ্গলবার পর্যন্ত, এবং আজকে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে।
এই বন পরিবেশ ও জলবায়ু যে মিনিস্ট্রিটা আছে সেখানে, এবং সেখানে তারাও স্বীকার করেছে যে অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ, সংকটাপন্ন। এবং এত কিছুর মধ্যে এই দূষণ দেখভালের জন্য যেই প্রতিষ্ঠানটি রয়েছে পরিবেশ অধিদপ্তর, আজ হঠাৎ করে আমরা দেখলাম তারা একটি দেরিতে হলেও অভিযান পরিচালনা করেছে। তো এই অভিযান আজকেই পরিচালনা কেন হলো, ধারাবাহিকভাবে কেন আসলে হয় না সব সময়? দেখেন, এই বিষয়গুলো এত মানে কি বলবো, আর আমরা এত অবহেলার শিকার। যে পরিবেশ বলি কেন না, রাজধানীতে ধুলা বালি যে সমস্ত যে কারণে পরিবেশ দূষণ হয়, এর কোনোটাই তো কোনো পদক্ষেপ নাই। মানে এমন কিছু যে আমরা একটা সিস্টেমের মধ্যে আছি, হঠাৎ পরিবেশ দূষণ হয়ে গেছে, বিষয়টা তো তা না। বাংলাদেশ 1 নাম্বার, তো আমার ধারণা তো বহুদিন থেকে আমরা 1 নাম্বার হওয়ার কথা। আসলে যে ধরনের বিশৃঙ্খল অবস্থা ওভারঅল এই পরিবেশের নিয়ে, আপনার গাড়ি ঘোড়া যেভাবে চলে রাস্তাঘাটে, কোনোটাই তো মানে যেভাবে কালো ধোঁয়া বেরোয়, কিংবা এই এই গাড়িগুলোর কি আসলে আমরা দেখি না ধোঁয়া মাপার কোনো ইয়ে আছে? পৃথিবীর সব দেশেই এই ধরনের সিস্টেমগুলো আছে, আমাদের এখানে কখনোই তো এগুলো হয়নি। রাজধানীতে যে পরিমাণ যানজট আর যে পরিমাণ গাড়ির তেল পড়ছে, এমনিতেই পরিবেশ দূষণ হওয়ার এবং কথা। কলকারখানাগুলোর ইটিপিও ঠিকমতো আসলে আইনে আছে, কলকারখানা কিন্তু ইটিপি নাই, তারপরে ঢাকা শহরের মাঝখানে অনেকগুলো ফ্যাক্টরি, পারলাম না কিছুতেই। আমরা পুরান ঢাকা থেকে এই যে সমস্ত কেমিক্যাল কারখানা থেকে শুরু করে দুনিয়ার জিনিসপত্র আছে, কোনো কিছুই তো শৃঙ্খলার মধ্যে আসেনি আলটিমেটলি। তো সেইটাতে আমার তো এখনো, আমার মাঝে মাঝে এই ঢাকা শহরে যখন চলাফেরা করি, এই শহরটাতে এখনো ফুল ফুটে, আমি দেখে বিস্মিত হয়ে যাই। এই শহরে ফুল ফোটার কথা না তো। যদি পৃথিবীর দূষিততম শহর হয়, এখানে মানুষের নিঃশ্বাসটা এখনো নেই, মানুষ নিঃশ্বাস বেঁচে আছে। এবং একটা অদ্ভুত টাইপের একটা বিষয়, আপনি যে কটা শহরের কথা বললেন, আমি দিল্লিতেও দেখেছি। আমি গত বছরও সেখানে একটা সময় ছিলাম যখন ওই যে শ্রীলঙ্কার সাথে টেস্ট চলছিল ভারতের, শ্রীলঙ্কার প্লেয়াররা সবাই মাস্ক পরে নেমেছে। এবার তো বাংলাদেশের টিমরে অনেকের না না দুজন বমি করেছে, অসুস্থ হয়ে পড়েছে, যদিও সেটা চেপে রাখা হয়েছিল। এখন দিল্লির দূষণের কারণ অন্য। দিল্লিতে এই সময়টাতে আপনার ওই যে পাশের রাজ্যগুলো হরিয়ানা এবং পাঞ্জাবে, সেখানে ধান কেটে ফেলে, কাটার পরে আগুন লাগিয়ে দেয়, সেই ধোঁয়াটা একটা স্ট্যাটিক ধোঁয়া, মানে ওদের এয়ারের মুভমেন্ট হয় না। কিন্তু আমাদের তো প্রচুর এয়ার মুভমেন্ট হয়, প্রচুর বাতাস হয়, আমাদের এখানে কেন ধোঁয়া হবে, বা আমাদের এখানে ধুলাবালি কেন? তার মানে যে কাজগুলোর কারণে ধুলাবালি, সেটাকে আমরা অ্যাড্রেস করছি না। এইটা এখন এয়ার কোয়ালিটি সত্যিকার তো বলতে কি, আজকালকার আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য খুব খারাপ লাগে। আমরা তো হয়তো একটা সময়ে গ্রামগঞ্জে বড় হয়েছি, কিন্তু এই যে কি যে জেনারেশন আমরা তৈরি হচ্ছে, কি দিয়ে তৈরি হচ্ছে? কালকে বায়ুতে তৈরি হচ্ছে। হাইকোর্ট কিন্তু তার পর্যবেক্ষণে একটি ভালো কথা বলেছে যে কাউকে গুলি করে মারলে আসলে সেটা দেখা যায়, কিন্তু নিঃশব্দে মানুষ মরে যাচ্ছে। হাইকোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে আমার কোনো রকম আশাবাদ নেই, কারণ এই আমাদের কিছু লোক আছে কতগুলো পিআইএল মামলা করে, এগুলো হাইকোর্টের রুল ইস্যু করে, আলটিমেটলি হাইকোর্টও মনিটর করে না, কেউ মনিটর করে না। এগুলো কি আলটিমেটলি কিছু হয় কিনা আদৌ? যাদের উপরে আমি নির্দেশ দিলাম তারা আদৌ কিছু করছে কিনা, কাউকে তো জবাবদিহিতার মধ্যে আনতে হয়নি। এগুলো আমরা শত শত দেখেছি পিএল, এবং আলটিমেটলি এগুলো কোনো রকম এন্ড রেজাল্ট ছাড়াই এগুলো কিন্তু এভাবেই শেষ হয়, কোনো কিছু উন্নতি হয় না তো আমাদের পরিস্থিতি। জি, সিদ্দিকুর রহমান, আপনার কাছে যাওয়ার আগে আমরা একটি চার্ট দেখে নিতে চাই। ঢাকা এয়ার পলিউশন রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটি বলছে এই মুহূর্তে রিয়েল টাইমে দেখাচ্ছে এখনো 182 স্কোরে আমাদের, যেটি আনহেলদি। এটা হচ্ছে কিছুক্ষণ আগেরই আপডেট দেখাচ্ছে, যেটি বলছিলাম যে এই যে দূষণ, আজকে তো 18টি কারখানাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল পরিবেশ অধিদপ্তরের তরফ থেকে। এই ধরনের অভিযান সারা বছর আমরা কেন দেখি না? দেখেন, প্রথম কথা হলো এটি একেবারেই আজকে আমরা জানলাম, কালকেই এগুলো যে চালু হবে না এই নিশ্চয়তা কোথাও নাই। কালকেই এগুলো চালু হবে এবং অন্য পথে এগুলো চালু হয়ে যাবে। আমার বক্তব্যটা হলো সেটা হলো যে আজকে আমাদের এমন একটা দেশে বাস করছি, সব কিছু কোর্টের নির্দেশনা দিতে হয়। কেন কোর্টে দিতে হবে? এই জন্য পরিবেশ অধিদপ্তর আছে, এবং আপনি দেখেন আমাদের সিটি কর্পোরেশনের দায় আছে। আমাদের এই যে বায়ু দূষণের সবচেয়ে ক্ষতিকারক যেটা হয় যে আমরা PM 2.5 বলে আমাদের একটা কণার কথা বলি আমরা, এবং এই কণাটা কিসে থেকে হয়? নির্গত হয়। একসময় বেইজিং হলো এটার সবচেয়ে বড় নির্গত দেশ ছিল, পরে ভারত আসছে এবং এর সাথে এখন আমরা বাংলাদেশ যুক্ত হয়েছি। এবং এটা কেন আমাদের এগুলো হয় দেখেন, এক রকমের হলো যান্ত্রিক যে আমাদের গুলো আছে সেইগুলো থেকে যে নিঃসরণ হয়, তারপরে আমাদের যে জৈব জ্বালানি আমাদের এখানে পুরানো হয় সেটা থেকে আসে।
আমাদের এখন তো সবচেয়ে বড় হলো ঢাকা শহরে একটা অবস্থা হলো যে মেট্রো রেল প্রকল্প দীর্ঘদিন ধরে আমাদের যে চলছে, সেই মেট্রো রেল প্রকল্পের কার্যক্রম কোনোভাবেই আইন মেনে চলছে বলে আমার মনে হয় না। এবং প্রতিদিন আগেও এই বিষয়ে নির্দেশনা দিয়েছিল, পানি ছিটানোর ইট বিষয়ে। ভাটা এবং পানি ছিটানো কি আপনার নির্মাণ কোড আইনে আছে যে নির্মাণ সামগ্রী, এর মধ্যে বিশেষ করে ইট এবং বালি প্রতিদিন 2 বেলা করে সেগুলোতে পানি ছিটানোর জন্য একেবারে নির্মাণ আইনে আমাদের কোডের মধ্যে এটা নির্ধারিত আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমি দেখলাম দুপুরবেলা আমাদের এক সহকর্মী একটা স্ট্যাটাস দিয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো গাছকে উনি তার ইয়ার মধ্যে ওয়ালে দিয়েছে এবং গাছগুলো মানে ধুলাবালিতে সেগুলোকে আর দেখা যাচ্ছে না। খোরাকুরি এত কিছু হচ্ছে, এই যে উন্মুক্ত এই খোরাকুরিতে আমাদের ঢাকা শহরে এখন যে অবস্থাটা চলছে এবং এই PM 2.5 যে কণাটা, সেই কণাটা আমাদের প্রতিনিয়ত আমাদের শ্বাসনালীর মধ্য দিয়ে প্রশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছে। শ্বাসযন্ত্রের আমরা নানা রকমের রোগে আমরা ভুগছি, অ্যাজমা, এবং পরিশেষে আমাদের মানে একটা ক্যান্সারের দিকে এটা আমাদের নিয়ে যাবে এবং এটি মনিটর করার দায়িত্ব। আমার কাছে খুবই অবাক লাগে যেন হাইকোর্টকে কেন বলতে হবে, কোর্টকে কেন বলতে হবে। এর জন্য অনেকগুলো দপ্তর আছে, এই দপ্তরগুলোর একেবারে সাংবাদিক কার্যক্রম হলো এগুলো নিয়ন্ত্রণ করা। এবং যেটা আজকে করেছে দেখেছেন আপনারা, তারা প্রতিরোধের মুখেও হয়েছে এবং তারা বলছে যে কেন এতদিন দেখো নাই তোমরা। স্থানীয় সংসদ সদস্য সেখানে যে কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং অনুরোধ করেছে পরিবেশ অধিদপ্তরকে তারা চলে যাওয়ার জন্য। ভয়াবহ একটা চিত্র যে উনিও একজন জনপ্রতিনিধি হিসেবে অবশ্য উনি হয়তো চিন্তা করেছেন যে এগুলো বন্ধ হয়ে গেলে এর সাথে অনেকেই যুক্ত আছেন, তাদেরও সুবিধা হবে, সেটা চিন্তা করেছেন। কিন্তু আমাদের তো কথাটা ছিল ওনার এলাকায় যে এতদিন ধরে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইটিপি নেই, আমাদের এই প্রতিষ্ঠানগুলোর ইটিপি নেই, আমাদের জনপ্রতিনিধির তো এগুলো দায়িত্বের মধ্যেই পড়ে। এবং এখন আমরা যে অবস্থানে বাংলাদেশ অবস্থান করছে, যে ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা আছি, এটা যদি দ্রুত অ্যাড্রেস না করা হয়, এমনিতেই ঢাকা একটা ওভার পপুলেটেড আমরা একটা শহরে মেগা সিটিতে বসবাস করছি, সেইখানে আমাদের তো এই বায়ু দূষণ ছাড়া হাজারো আরও সমস্যা আছে। এর সাথে বায়ু দূষণে আমরা 1 নম্বরে অবস্থানে আছি। এটা যত দ্রুত সম্ভব, এবং আমরা একটু আগে সংশ্লিষ্ট একজনের বক্তব্য শুনেছি, সেখানে উনি যে খুব আশাবাদ আমাদেরকে শুনিয়েছেন তা কিন্তু না আশাবাদ। কেননা ওই যে আমরা যেটাকে বলি যে PM বলে যে এটার কত মাত্রা গেলে আমরা কি অসুবিধার মধ্যে পড়বো, এটাও কিন্তু এখনো সুস্পষ্টভাবে আমাদের হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি জানি রসায়ন বিভাগের একজন অধ্যাপক আব্দুস সালাম, উনিও এই ব্যাপারে গবেষণা করছেন এবং মাঝে মধ্যে ওনার বক্তব্য আমরা শুনি, উনিও কতগুলো সাজেস্ট করেন। এবং এইগুলো বিশেষজ্ঞদের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর যত দ্রুত এই বায়ু দূষণ রোধে কার্যকর যে কতগুলো পদক্ষেপ আছে সেগুলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2টো ইনস্টিটিউট কাজ করছে, একটা ইনস্টিটিউট একটা বিভাগও কাজ করছে, অন্য জায়গায়ও আছে, এগুলোকে সম্পৃক্ত করে যত তাড়াতাড়ি এগুলো করা যায় তত মনে হয় আমার এগুলো আমাদের জন্য মঙ্গল। সবাই তো অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে, গবেষণার দিকে এক ধরনের যেমন বিশ্ববিদ্যালয় গবেষক দলরা কাজ করছে, অনেকগুলো মন্ত্রণালয় অধিদপ্তর অফিস আছে, এবং দেরি তো হলেও আসলে আজকে একটি বৈঠক হয়েছে, এটিকে আসলে শুধু বৈঠকের মানে আশাবাদী কিনা আপনি? আমি মোটেই আশাবাদী না, কারণ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে পৃথিবীর গ্লোবাল এনভায়রনমেন্টাল চেঞ্জ কিন্তু হচ্ছে। এখন আপনি বর্ষাকালে বৃষ্টি পাবেন না, শীতকালে শীত পাবেন না, অন্য সময় শীত পড়বে, অন্য সময় বৃষ্টি হবে, গরমকালে গরম পড়বে না। নেচারের যে ক্লাইমেট চেঞ্জের যে এই জিনিসটাকে মাথায় রেখে যে সমস্ত কারণগুলো আসলে এই বায়ু দূষণের জন্য দায়ী, সেগুলোকে অ্যাড্রেস আপনি আমি এই ধরনের অভিযানেরও আমি পক্ষপাতী না। আপনি হঠাৎ করে শ্যাম করে অভিযান চালালেন, তাতে কি হলো? তাতে আপনাকে চোখের সামনে এগুলো হয়ে ওঠে নাই। আর এখানে MP সাহেবদের, উনি বললেন জনগণের, MP সাহেবদের দায়িত্ব, আমি মনে করি MP সাহেবদের মোটেই দায়িত্ব না। তাদের কি দায়িত্ব মিল কারখানা কোথায় কি হবে এগুলো দেখা? তাদের ল মেকার পার্লামেন্টারি থাকবে, ল করবে, তারা গিয়ে মানুষের এই সমস্ত অভিযানের দেয়। তো এগুলো ওভারঅল একটা সিস্টেমের দুর্বলতার অংশ। আমি মনে করি যে এখানে সত্যিকার অর্থে একটা টাস্ক ফোর্স থাকা উচিত, যেখানে সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকবে, স্পেশালি যারা রিলেটেড মিনিস্ট্রি, তারা বসে ঠিক করবে যে বাংলাদেশের এই যে পরিবেশের এই জায়গাটি হয়েছে সেখানে কি করা যেতে পারে, তারপরে সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আদারওয়াইজ একটা জিনিস যোগ করে শুধু আপনাকে বলছি, সেটা হলো যে এটা কি ভয়াবহ যে আমাদের যে মৃত্যুজনিত অনেকগুলো কারণ আছে, এর মধ্যে পঞ্চম হলো এই বায়ু দূষণজনিত, এবং বাংলাদেশে প্রতি বছর লক্ষাধিক মানুষ এই বায়ু দূষণজনিত কারণে, এবং বিশ্বে 22 লক্ষের
42 লক্ষের বেশি মানুষ প্রতি বছর এটা মারা যায়। জি, আমাদের সাথে একজন অতিথি আছেন, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডিজের পরিচালক অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত শুনতে চাই। এই যে বায়ু দূষণ নিয়ে এত উদ্বেগ, আমরা 1 নম্বরে আছি বিগত 4-5 দিন ধরে, আসলে ভবিষ্যতে আমরা যদি এখনই ব্যবস্থা না নেই কোন দিকে যাব? আমি আসলে আপনাদের পুরো আলোচনাটার সাথে ছিলাম না, তারপরে যেটুকু প্রথম থেকে শুনেছি সেটা থেকে বলতে চাচ্ছি যে বাংলাদেশে তো এই প্রথম, আমি মনে করি যে অনেক দিন পরে, বহুদিন পরে যে বাংলাদেশে বায়ু দূষণ নিয়ে এত আলোচনা হচ্ছে। যখন বাংলাদেশে 2 স্ট্রোক ইঞ্জিন বন্ধ হয়ে গেল, তারপর থেকে কার্বন মনোক্সাইডের পরিমাণ কমে গেছে এবং অনেকেই আমরা মনে করেছি যে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে অভিযান চলেছে। কিন্তু আমরা যদি দিল্লির সাথে তুলনা করি, ভারতের সাথে, যে বেশ অনেক বছর ধরেই তাদের বায়ু দূষণ একদিনের না। বাংলাদেশে যে এয়ার ভিজুয়াল নামে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি যেই তারা অভিযান চালাচ্ছে বা তারা বায়ুর দূষণ পার পার্টিকেল কত আছে এটা দেখছেন, দেখে তারপরে প্রতিবেদনটা দিচ্ছে। এটা কিন্তু একদম প্রতি ঘন্টায়, প্রতিদিনের এরকম করে করা সম্ভব। তবে বাংলাদেশে এই মুহূর্তে আমি বলবো যে এই যে কিছুদিনের জন্য আমি মনে করি যে আমাদের যে যানবাহনের কালো ধোঁয়াটা একটা কারণ, আমাদের যে অনেক নির্মাণ কাজ চলছে সেটা একটা কারণ, আরো একটা কারণ হয়তো কেউ আলোচনা করেছেন কিনা জানি না, যে আমরা এই যে কিছুদিন আগে আমাদের এখানে যে ডেঙ্গু একটা রোগের প্রাদুর্ভাব হয়েছিল, সেই জন্য প্রচুর পরিমাণে আমরা যে বায়ু দূষণ নিয়ে তো আমরা অনেকদিন ধরেই গবেষণা করছি বা পরিবেশ দূষণ নিয়ে, সেখানে বায়ু দূষণে যেটা আমরা দেখেছি যে এই যে আমাদের যে অ্যারোসল থেকে শুরু করে আমরা যে বিভিন্ন স্প্রে বা কীটনাশক ব্যবহার করি, সেটাও কিন্তু অনেক সময় বায়ু দূষণের কারণ এবং প্রতিদিনই বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। আর তার পাশাপাশি আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এখন আসলে আমরা যে পরিস্থিতি বা ঝুঁকিপূর্ণ সংকটাপূর্ণ অবস্থার মধ্যে আছি, আমাদের অবস্থা তো আসলে বলা হচ্ছে দিল্লির চেয়েও আমরা একেবারে পেছনে ফেলে আমরা 1 নম্বরে চলে এসেছি। এই মুহূর্তে আসলে কারণের চেয়ে সমাধানগুলো যদি একেবারে আমাদের কি করা উচিত? দিন 2 দিনের বিষয় তো, এখন আমাদের নিজস্ব একটা গবেষণা বা নিজস্ব যে আমাদের যে বৈজ্ঞানিক বায়ু দূষণ পরিমাপ করার জন্য যে বৈজ্ঞানিক ব্যবস্থা আছে সেটা করা উচিত। এবং আমি মনে করি যে এই কারণগুলি, যেটা আমি দিল্লির সাথে এই জন্যই তুলনা করছি না যে বহুদিন ধরেই কিন্তু দিল্লির বায়ু দূষণ হয়ে যাচ্ছে, তারা আমাদের মতো অনেক ধরনের ভেহিকেলই এখন ওখানে আছে, আমাদের মতো শিল্পায়তে তারা অনেক বেশি শিল্প থেকে যে কার্বন নিঃসরণ হচ্ছে বা ক্ষতিকর দূষিত পদার্থ বায়ু থেকে নিঃসরণ হচ্ছে, বাংলাদেশে বা ঢাকায় যদি বলি এরকম এই পরিমাণ হচ্ছে না। সুতরাং এইটা আসলে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে, কারণ আমরা জানি যে বায়ু দূষণের সাথেই বিভিন্ন রোগ, এই রোগ ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়, বিশেষ করে শ্বাসকষ্টের পরিমাণ বেড়ে যায়, শিশুদের উপরে প্রভাব পড়ে, এটা আমরা বহুদিন ধরেই দেখেছি। তবে যেই বিষয়টা আসলে আমাদের উঠে আসা যে ইটের ভাটা অনেক সংখ্যায় বেড়ে গেছে এবং ইট ভাটাতে আমরা মনে করি যে যদি আমরা পরিবেশ দূষিত না করে এরকম কোনো উপাদান ব্যবহার করতে পারি, কারণ কয়লা থেকে আসতে পারে, তারপরে কাঠ থেকে আসে, এরকম অনেক কিছু আসে। সুতরাং মানুষ যত নির্মাণ কাজ করবে ইটের ভাটার সংখ্যাও তত বেড়ে যাবে। তবে এখানে অবশ্যই আমাদের বিকল্প পদ্ধতিতে যেতে হবে। যেমন আমরা যদিও সৌরশক্তির কথা বলি, কিন্তু সৌরশক্তি আমরা এতটা ইকুইপড হইনি। সুতরাং এখানে বাধ্যতামূলকভাবে সবাই গ্যাস চুল্লি ব্যবহার করছে কিনা, সবাই কার্বন ইমিশন এখান থেকে বন্ধ করেছে কিনা, কারণ উন্নয়নের নামেই তো আমাদের এত বেশি নির্মাণ কাজ চলছে। তো এই মুহূর্তে আমি মনে করি যে এই মুহূর্তে আমরা অনেকগুলি সাজেশন বা পরামর্শ আগেও এসেছিল যে যেখানে যেখানে নির্মাণ কাজ চলছে সেখানে আমরা বায়ু দূষণের জন্য কি করি। এবং আমার কাছে এখন যেটা মনে হয় বা আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে
নির্মাণ কাজ থেকেই আসে বেশি বেশি দূষণ হচ্ছে। আর পাশাপাশি আমি বললাম ছোট হলেও এটা কিন্তু ব্যাপক এলাকাতে হচ্ছে। আমি যদি আমার বিশ্ববিদ্যালয় এলাকার কথা বলি, আমরা কিন্তু প্রচুর স্প্রে ব্যবহার করছি এবং সেটা ফগার মেশিন ব্যবহার করছি, কীটনাশক যাতে মশার উপদ্রব না হয়, এটা কিন্তু গত কয়েক মাস ধরে আমরা ব্যবহার করছি। মাহবুবা নাসরিন, আরেকটি ছোট্ট বিষয় শুধু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের আইন কানুন আছে পরিবেশ দূষণকে রক্ষা করবার জন্য, বায়ু দূষণকে, আপনাদের অবজারভেশন বা পর্যবেক্ষণ কি বলে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আসলে মানা হচ্ছে কিনা, যারা নিয়ন্ত্রক সংস্থা আছে বা সরকারি সংস্থা আছে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা? আসলে যেটা আমাদের যে মেজারমেন্ট, আমি বলবো যে আমরা হয়তো প্রতিদিন যদি এয়ার ভিজুয়াল সামনে না নিয়ে আসতো এই প্রতিষ্ঠানটি, তাহলে কিন্তু আমরা এতটা জানতাম না। তো আমি মনে করি যে আমাদের যে পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় আছে, জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কাজ হচ্ছে। সুতরাং বায়ু দূষণটাকে যেহেতু বাংলাদেশ, আমি মনে করেন যে 18 এবং 19 শতকে শিল্পায়িত সমাজেরই বৈশিষ্ট্য ছিল বায়ু দূষণ। ধীরে ধীরে কিন্তু আমাদের মতো কম শিল্পায়িত দেশের দিকে এসেছে। সুতরাং শিল্প দূষণটাকে যে বায়ু দূষণের একমাত্র কারণ না, সেটা বুঝতে আমাদের অনেক সময় লেগেছে। তো এই জায়গাগুলি কিন্তু আমাদের অবশ্যই আমাদের সরকারি সংস্থাগুলি যারা এই বায়ু দূষণকারী যে উপাদানগুলি, সেই উপাদানগুলি প্রতিনিয়ত মেজার করা, সেটা করে তারপরে নিজেদের মতো করে বায়ু দূষণ রোধে যে ব্যবস্থাগুলি অনেক দিন ধরে পরামর্শ দিয়ে আসছে। আমি প্রচুর আর্টিকেল বা প্রবন্ধ নিশ্চয়ই আপনারা আপনাদের মূল্যবান গবেষণা এবং গবেষণা দিয়ে সরকারকে এবং বিভিন্ন সংস্থাকে সহযোগিতা করবেন এবং সরকারও কঠোর হবে আসলে এই বিষয়টির বিষয়ে, এই প্রত্যাশা রেখে আরেকটি বিরতিতে যাচ্ছি। মেট্রো সিমেন্ট নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এবারে অনলাইনের খবর দেখতে চাই bdnews24.com-এ। প্রথমে যেই সংবাদটি দেখতে পাচ্ছি, ইসিতে স্বেচ্ছাচার অভিযোগ মাহবুব তালুকদারের। অনিয়মের কারণে ইসির ভাবমূর্তি এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। তবে ইসি সচিবের দাবি আইনের কোনো ব্যত্যয় হয়নি। শ্যামল দত্ত, আপনার কাছে এবার একটু জানতে চাই এই বিষয়ে। দুই পক্ষ তো আসলে আমাদের এখানে এখনো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, নির্বাচন কমিশন, তথ্য কমিশন, বিভিন্ন যে কমিশনগুলো, সেগুলো কিভাবে চলবে এবং এর একটা বোধহয় নাই আমাদের কাছে সুনির্দিষ্ট দিক নির্দেশনা। এখানে বারবার আমরা দেখি যে সচিবালয় বনাম কমিশনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। এই জিনিসগুলো নিয়ে আজ প্রকাশ্যে উঠে চলে আসলো। এর আগেও এসছে, এটা যে নতুন তা কিন্তু না। ইলেকশন কমিশনে এর আগেও দেখেছি বিভিন্ন ইস্যুতে কমিশনারদের সঙ্গে প্রধান কমিশনারের বা সচিবালয়ের সঙ্গে অন্য কমিশনারদের তারা কেউ কিছু আসলে সমন্বয় করেই কাজ করে, এরকম বলা যাচ্ছে না। তবে এটা খুব দুর্ভাগ্যজনক যে এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় প্রধান নির্বাচন কমিশনার যিনি থাকেন তারই দায়িত্ব হচ্ছে পুরো জিনিসটাকে নিয়ে একটা মধ্যে সমন্বয়ের মধ্যে আনা। সেই কাজটা বোধহয় হচ্ছে না। একই প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের বিভাজন আসলে কোনো ভালো কোনো কিছুর ইঙ্গিত আসলে দেয় কিনা? কারণ আর এমনিতে তো নির্বাচন কমিশনের নানা কাজ নিয়ে প্রশ্ন আছে, তার মধ্যে এই নিজেদের সমন্বয়হীনতা বা নিজেদের মধ্যে যে অভিযোগ পাল্টা অভিযোগ নিজেদেরকে আরো অনেক বেশি প্রশ্নবিদ্ধ করছে এগুলোর কারণে আমার ধারণা। আমি যেটা মনে করি সেটা হলো যে আসলে এই মাহবুব তালুকদার সাহেবের সাথে গত নির্বাচনকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের অন্য সদস্যদের হয়েছিল মতবিরোধ হয়েছিল এবং এইবার দেখলাম যে আমরা সিইসির বিরুদ্ধে 4 জন কমিশনার একত্রিত হয়েছেন এবং বলছেন যে সিইসি গত একটা নিয়োগ 339 জনের নিয়োগকে কেন্দ্র করে এই বিরোধটা, এবং সেখানে 4 কোটি 8 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে এবং কমিশন সদস্যরা বলছেন যে এই ব্যাপারে তাদেরকে ন্যূনতম সংশ্লিষ্টতা বা অবহিত করা হয়নি। এবং এখানে দাবি করা হয়েছে যে আমাদের সংবিধান, গণতান্ত্রিক গণপ্রতিনিধিত্ব আরপিও আদেশ এবং নির্বাচন কমিশনার সচিবালয়ের যে নিজস্ব আইন এবং কার্যপ্রণালী বিধি আছে, এটার সম্পূর্ণ গর্হিতভাবে এটাকে মানে বিরোধী হয়েছে এই কাজটি, এবং এই কাজটি করে সংবিধানের আমাদের লঙ্ঘন করা হয়েছে, আইনের লঙ্ঘন করা হয়েছে। তবে আমরা লক্ষণীয় বিষয় হলো যে নির্বাচন কমিশনের যে সচিবালয়ের মানে সিনিয়র সচিব যিনি, তার পক্ষ এই অবস্থান নিয়েছেন সিইসি, এবং তাদের দুজনের বক্তব্য হচ্ছে একই রকম, আইনের এখানে কোনো ব্যত্যয় হয় না। কিন্তু অন্যরা কিন্তু এই আইনগুলো উল্লেখ করে বলেছেন এবং একই সাথে তারা বলেছেন যে এই নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহিতা নেই, সচিবালয়ের জবাবদিহিতা নেই, কিন্তু প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য নির্বাচন কমিশনের জবাবদিহিতা আছে। যেহেতু তাদের জবাবদিহিতা আছে, অতএব এই কমিশনের আওতায় পরিচালনাধীন প্রত্যেকটা কাজ সম্পর্কে
তাদের জানা দরকার এবং তাদের সমন্বয়ে এই কাজগুলো করা দরকার। শ্যামল দত্ত যেটি বলেছেন সেই কথাটিরও আবার পুনরাবৃত্তি করে আজকের মতো শেষ করতে চাই যে এই ধরনের নিজেদের মধ্যে বিভাজন বা দ্বন্দ্ব আসলে গ্রহণযোগ্যতাকে অনেকটাই কমিয়ে দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য এটা খুবই আমাদের অনেক অনেক ধন্যবাদ। এই ছিল মেট্রো সিমেন্ট নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সঙ্গেই থাকুন 24 ঘন্টা।